লাস্ট এপিসোডের শুরুতে আমরা দেখি সোয়ন মিডিয়ার সামনে বলে দেয় যে আমার ছেলেকে মার্ডার করার পেছনে কিম জোনের হাত ছিল। আর এইসব বলে ও সেখান থেকে বাইরে চলে আসে। আর ঠিক তখনই একজন অ্যাটর্নি ওকে জানায় যে পুলিশ তোমার সঙ্গে এই কেসের বিষয়ে ইনভেস্টিগেশন করতে চায়। আর তারপর সোয়ন পুলিশ স্টেশনেও চলে আসে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এখানে এসে ও পুলিশ অফিসারকে একটা পেন ড্রাইভ দেয়। অন্যদিকে সোহো এইসব কিছু জানতে পেরে যায়। আর তখন ওর জুনিয়ররা ওকে বলতে লাগে যে আমরা কি এই বিষয়টা কিমজনকে জানাবো। আর এর উত্তরে সোহো ওদের বলে যে এইসবের কোনো দরকার নেই। এরপর আমরা দেখি কিমজন স্পিচ দিচ্ছে আর বলছে আমি আমার শেষ নিঃশ্বাস অবধি আমার দেশের নাগরিকদের প্রোটেক্ট করব। আর আপনারা আমার সম্বন্ধে যেসব উল্টোপাল্টা গুজব শুনছেন সেই সব কিছু ভুল। ইতিমধ্যেই ওর সেক্রেটারি ওর কাছে আসে আর ওকে বলতে লাগে যে পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। পরের দৃশ্যে আমরা দেখি সোয়ন বাড়ি চলে এসেছে। আর এখানে ওর একটা পোস্টে সিয়ন কমেন্ট করে যে তুমি অনেক ভালো মা, আর এতে সোয়ন ওকে ধন্যবাদ জানাই। অন্যদিকে আমরা দেখি কিমজন ওর সেক্রেটারিকে মারধর করতে লাগে আর বলতে লাগে যে সোয়ন এত কিছু করে ফেললো আর তুমি তখন কি করছিলে। এতে ওর সেক্রেটারি ওকে জানায় যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি সোয়ন ওর বুক ইভেন্টকে এইভাবে কাজে লাগাবে। দেন কিমজন ওকে জিজ্ঞাসা করে যে পার্টির লোকজন কি বলছে। ও উত্তর দেয় কংগ্রেসম্যানরা অনেক বদলে গিয়েছে আর ওরা অনেক আগে থেকে সিয়নের টার্গেটে ছিল। তাছাড়া আপনি কি জিজ্ঞাসাবাদ অ্যাটেন্ড করতে চান। এতে কিমজন জানায় হ্যাঁ তুমি ওদের বলে দাও যে আমি যাব। দেন পরের দিন কিমজন মিডিয়ার সামনে আসলে সব রিপোর্টাররা ওকে জিজ্ঞাসা করতে লাগে যে সোয়ন আপনার নামে যেসব অ্যালিগেশন লাগাচ্ছে সেসব কি সত্যি। আর এর উত্তরে কিমজন ওদের জানায় যে সোয়ন ও নিজের ছেলেকে হারানোর পর মেন্টালি অসুস্থ হয়ে গেছে আর এই কারণে ও আমাকে ভুল বুঝছে। আর তারপর ও সবার সামনে সেদিনের কল রেকর্ড শোনায় যেদিন কিনা সোয়ন জিউংকে মেরে দিয়েছিল। আর জিউং যেহেতু সেদিন সোয়নকে বলেছিল তোমার ছেলেরই ভুল ছিল যে তোমার ছেলে আমার গাড়ির সামনে এসে পড়েছিল আর এই কারণেই আমার অনেক কাজও নষ্ট হয়ে গিয়েছে। আর এইসব রেকর্ডিং শুনে সবাই কিমজনের কথা বিশ্বাসও করে নেয়। আর তখনও সবার সামনে এটা বলতে লাগে যে জিউং সেদিন নেশা করে গাড়ি চালাচ্ছিল আর এই কারণে ওর দ্বারা ওই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছিল। আর তারপর আমি ওকে বলেছিলাম বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু ও আমার কথা শোনেনি। সো আপনাদের এবার বিশ্বাস হয়েছে তো যে এইসবের পেছনে আমার হাত ছিল না। দেন সবাই ওর কথা বিশ্বাস করে নেয় আর সোয়নকে মিথ্যেবাদী ভাবতে লাগে। অন্যদিকে এইসব নিউজ দেখে সিয়নের তো অনেক রাগ হয়। আর এদিকে সোয়নের অ্যাটর্নি ওকে কল করে জানায় যে কিমজনকেই এখন সবাই সাপোর্ট করছে আর সবাই এটাই ভাবছে যে তুমি কিমজনের বদনাম করার জন্য এসব করছো। তখন সোয়ন বলে আপনি চিন্তা করবেন না, আমি ওকে শাস্তি পাওয়ানোর জন্য সবকিছু করব। পরের দৃশ্যে আমরা দেখি সোয়ন ওর মাকে নিয়ে ওনার ফ্রেন্ডদের বাড়িতে ঘুরতে যাচ্ছে কারণ ওর মাই ওকে নিয়ে যেতে বলেছিল। এদিকে সোহর মা সোহর কাছে আসে আর ওকে বলতে লাগে তুমি কি জানো সোয়নের মায়ের ডাইমেনশিয়া হয়েছে। আর আমি জানি তোমার আর সোয়নের মধ্যে কোনো কিছু ঠিকঠাক নেই, কিন্তু তারপরেও আমি এটাই বলবো যে তোমার উচিত তোমার মাদার ইন লয়ের খেয়াল রাখা। আর এইসব বলে ওর মা এখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সোয়ন গুনভোর খুনের শাস্তি পাওয়ানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করছে আর এইসব কিছু তেহু ইন্টারনেটে দেখে নেয়। আর এখানে ও এটা খেয়াল করে যে কয়েকজন লেডি মিলে সোয়নের নামে উল্টোপাল্টা বলছে যে ও ওর নিজের নতুন বইয়ের প্রমোশনের জন্য এই সমস্ত নাটক করছে। আর সোয়নের নামে এইসব কিছু শুনে তেহর অনেক বেশি রাগ হয়। ফলে ও সেই মহিলাগুলোকে গিয়ে বলতে লাগে যে আপনারা সোয়নকে কতটুকু চেনেন যে ওর সম্পর্কে এমন সব মন্তব্য করছেন। আর সোয়ন আমার সিস্টার ইন ল, সো আমি ওকে ভালো করেই চিনি আর ও কখনোই কোনো মিথ্যে কথা বলে না আর ও আসলেই অনেক ভালো একজন মানুষ। সো আপনারা প্লিজ ওর সম্বন্ধে না জেনেই ওকে উল্টোপাল্টা মন্তব্য করা বন্ধ করুন। এদিকে সোয়ন যেখানে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে প্রোটেস্ট করছিল আর সেখানে ওর শাশুড়িমা আসে আর ওকে বলতে লাগে যে আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। আর এইসব বলে ওর শাশুড়িমা ওকে একটা হট প্যাড দেয় আর সেটা দিয়ে এখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সিয়ন কিমজনের কাছে এসেছে আর এখানে এসে ও কিমজনকে বলতে লাগে যে প্লিজ তুমি সোয়নকে একা ছেড়ে দাও। আর এইসব কিছু নিয়েই ওদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, যেমনটা কিনা আমরা 13th এপিসোডের লাস্টে দেখেছিলাম। সো কিমজন এখানে সিয়নের গলা টিপে ধরে আর ওকে বলতে লাগে যে আমার উচিত ছিল তোমাকে আর সোয়নকে আগেই মেরে ফেলা। তাছাড়া আমার রাস্তায় যেই আসবে তাকেই আমি মেরে ফেলবো। আর এবার সিয়ন কিমজনের গলা টিপে ধরে আর ওকে বলতে লাগে যে চলো আমরা দুজনেই এখানে মরে যাই। দেন সিয়ন প্রায় কিমজনকে ছাদ থেকে ফেলেই দিতে যাচ্ছিল আর ঠিক তখনই কিমজনের বডিগার্ডরা সেখানে চলে আসে আর সিয়নকে প্রচণ্ড মারধর করতে লাগে। আর সাথে কিমজন ওকে এটাও বলে যায় যে আমার প্রেসিডেন্ট হওয়ার পথে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকেই আমি উপরে ফেলে দেব। অন্যদিকে সোয়ন এখনও ঠান্ডার মধ্যে গুনভোর জন্য প্রোটেস্ট করছিল আর সরাসরি কেউ ওর পাশে এসে না দাঁড়ালেও সোশ্যাল মিডিয়াতে ওকে অনেকেই সাপোর্ট করছিল। আর এখানে আমরা মিনহিয়ককেও দেখতে পাই আর মিনহিয়কও সোয়নকে সোশ্যাল মিডিয়াতে অনেক সাপোর্ট দেখাচ্ছিল। আর তারপর আস্তে আস্তে অনেক লোকজন সোয়নের পাশে এসে দাঁড়াতে লাগে এবং সোয়নের হয়ে ওর পাশে দাঁড়িয়ে প্রোটেস্টও করতে লাগে।
কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই কিমজনের লোকজন এখানে চলে আসে আর গুনভোর ফটো সহ সমস্ত ব্যানার ছুঁড়ে ফেলে দিতে লাগে। আর সাথে যারা সোয়নের হয়ে প্রোটেস্ট করছিল তাদের ওপরে ডিমও ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। আর তারপর ওরা সোয়নের দিকেও ডিম ছুঁড়ে মারতে লাগে, কিন্তু সিয়ন এখানে চলে আসে আর ওর গায়ে একটা ডিমও লাগতে দেয় না। আর ইতিমধ্যে পুলিশও এখানে এসে হাজির হয় এবং ওরা কিমজনের লোকজনদের এখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপর ওরা আবারও প্রোটেস্ট করতে লাগে। আর এখানে হিউরি সহ সুজিন, তেহো এবং মিনহিয়ক এবং আরও অনেক লোকজন সোয়নের পাশে এসে দাঁড়ায় এবং ওর সাথে প্রোটেস্ট করতে লাগে। এরপর আমরা কিমজনকে দেখতে পাই আর ও এখানে রেডি হয়ে লোকসভায় আসে ওর স্পিচ দেওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখি সুহো রেডি হচ্ছে ব্রডকাস্টিংয়ে লাইভে আসার জন্য। আর এখানে কিমজন যখন সবার সামনে স্পিচ দিচ্ছিল তখন সুহো লাইভে আসে। আর এখানে এসে ও নিউজে বলতে লাগে যে কয়েকদিন আগে যে কিমজনের ওপরে অ্যালিগেশন লাগানো হচ্ছিল যে ও একটা বাচ্চা ছেলেকে খুন করেছে, আর এইসব কিছু যে সত্যি সেই সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর তারপর ও সেদিনের ভিডিও ফুটেজটা চালায় যেদিন কিনা কিমজন সিয়নকে অনেক মারধর করিয়েছিল। আর এখানে সিয়ন কিমজনকে জিজ্ঞাসা করেছিল যে তুমি গুনবোকে কেন মারলে। আর এর উত্তরে কিমজন ওকে জানিয়েছিল যে আমার প্রেসিডেন্ট হওয়ার পথে যেই বাধা হয়ে দাঁড়াবে না কেন তাকেই আমি মেরে ফেলবো। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখান থেকে আমরা বুঝতে পারি যে সু অ্যাকচুয়ালি প্ল্যানিং করে কিমজনের সঙ্গে হাত মিলিয়েছিল যাতে ও কিমজনকে সবার সামনে এক্সপোজ করতে পারে। আর এইসব কাজে সোয়ন আর ডিটেকটিভও ওকে অনেক বেশি সাহায্য করেছিল আর ওরা তিনজনে একসাথে হাতও মিলিয়েছিল। দেন আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর এখানে আমরা দেখি সু গুনভোর ট্যাবলেটে থাকা সেই সমস্ত রেকর্ডিং আর ভিডিও সবার সামনে তুলে ধরে। আর তারপর কিমজনের সমস্ত সত্যিটা সবার সামনে চলে আসে। আর এইসব কিছু জানার পর কেউই আর কিমজনকে সাপোর্ট করে না, আর যারা কিনা এতক্ষণ ওকে সাপোর্ট করছিল তারা সবাই ওর নামে উল্টোপাল্টা মন্তব্য করে এখান থেকে চলে যায়। আর এদিকে সো ব্রডকাস্টিং রুম থেকে বাইরে বেরিয়ে এসে গুনভোর কথা ভাবতে লাগে আর গুনভোর কথা ভেবে অনেক কান্না করতে লাগে। অন্যদিকে আমরা দেখি কিমজন ওর সেক্রেটারিকে কল করে বলতে লাগে যে এখানে এত সব কাণ্ড কারখানা হয়ে গেছে আর তুমি কোথায় রয়েছো। আর এর উত্তরে ওর সেক্রেটারি ওকে জানায় যে আজকের পর থেকে আপনি আমাকে আর কল করবেন না, আজকের পর থেকে আমি আর আপনার সঙ্গে কোনো কাজ করতে চাই না। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি সিয়ন সেক্রেটারির কাছে আসে আর ওকে একটা ডকুমেন্টস দিয়ে বলতে লাগে যে তুমি আমার মায়ের সঙ্গে এমনটা কেন করেছিলে। তাছাড়া তুমি নিজেও তো জানো যে কিমজন কত খারাপ খারাপ কাজ করেছে, আর তারপরেও তুমি কিনা ওর সঙ্গেই থাকতে চাও। আর তুমি তো এটাও জানো যে আমার কাছে কিমজনের বিরুদ্ধে কত প্রমাণ রয়েছে, আর এইসব কিছু যদি আমি পুলিশের কাছে গিয়ে সাবমিট করি তাহলে সবার প্রথমে কিমজন তোমাকে ফাঁসাবে। সো তুমি এবার ভেবে দেখো যে তুমি কি কিমজনের সঙ্গে ডুবতে চাও নাকি ভালোভাবে বাঁচতে চাও। তো সেক্রেটারি এবার সিয়নের এইসব কথা শুনে সিয়নের সাইডে হয়ে যায়। দেন আমরা এটাও জানতে পারি যে সিয়নকে যখন সেদিন কিমজনের বডিগার্ডরা মারছিল তখন সেক্রেটারি ওই ভিডিওটা করেছিল। দেন আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর এখানে আমরা দেখতে পাই যে পুলিশ অফিসাররা এসে এখানে কিমজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আর এই সব কিছু দেখে সোয়ন সহ বাকি সব প্রোটেস্টাররা অনেক বেশি খুশি হয়। এরপর আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই আর আজকে কিমজনের শাস্তি শোনানোর কথা ছিল। আর এখানে প্রথমেই সাক্ষী দিতে আসে সেই ড্রাইভারের ওয়াইফ, আর এখানে এসে উনি বলতে লাগেন যে কিমজনের কথাতেই আমার হাজব্যান্ড উর্মিনের অ্যাক্সিডেন্ট করিয়েছিল। কারণ কিমজন আমার হাজব্যান্ডকে বলেছিল আমার হাজব্যান্ড যদি এমনটা করে তাহলে ও আমাদের অসুস্থ মেয়ের চিকিৎসার খরচা দেবে, কিন্তু পরবর্তীকালে ও এমনটা কিছুই করেনি। দেন কিমজনের সেক্রেটারি আসে ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আর এখানে সেক্রেটারি কিমজনের বিরুদ্ধে বলতে লাগে যে ও সবসময় আমার গায়ে হাত তুলতো আর ওর বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণও আছে। আর তারপর হেগিউম এখানে আসে আর বলতে লাগে যে গুনভোর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টটা প্রায় আমার বাড়ির সামনেই হয়েছিল, আর এই সব কিছু আমার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল বলে কিমজন আমার থেকে আমার সিসিটিভি ক্যামেরায় নিয়ে গিয়েছিল, আর তারপর ও সেই সব কিছু নষ্টও করে দিয়েছিল। আর তারপর শেষমেশ সিয়ন কিমজনের বিরুদ্ধে সাক্ষী দিতে আসে আর এখানে এসে ও সবাইকে বলে যে আমি হচ্ছে গুনভোর ছেলে, আর আমার বাবার সঙ্গে কিমজন একটা ডিল করেছিল কারণ সেদিন আমার হার্ট ট্রান্সপ্লান্ট হওয়ার কথা ছিল, আর এটারই সুযোগ উঠিয়েছিল কিমজন। কিমজন আমার বাবাকে বলেছিল যে আমার সমস্ত চিকিৎসার খরচা উনি দিয়ে দেবেন, আর এর বদলে আমার বাবাকে ওনার অপরাধের সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিতে হবে। আর তারপর আমার বাবা আমার চিকিৎসার কথা ভেবে ওর কথায় রাজিও হয়ে গিয়েছিল আর সমস্ত দোষ নিজের ঘাড়ে তুলে নিয়েছিল। তো শেষমেশ এত প্রমাণ আর শাস্তির ওপর ভিত্তি করে কিমজনকে সারা জীবনের জন্য জেলে থাকার পানিশমেন্ট দেওয়া হয়। আর তারপর সবাই কোর্ট থেকে বেরিয়ে যায় আর এখানে সোয়ন গুনভোকে ইমাজিন করে কান্না করতে লাগে। আর তারপর সোয়ন যখন কোর্ট থেকে চলেই যাচ্ছিল আর ঠিক তখনই সু সেখানে আসে আর তারপর ওর একটা রেস্টুরেন্টে আসে কথা বলার জন্য। আর এখানে সোয়ন সোকে বলতে লাগে যে পরে আমি জানতে পেরেছিলাম যে আমার দ্বারাই ভুলবশত গেটটা বন্ধ হয়েছিল না, আর তারপর থেকে আমি রোজ এটাই ভাবতাম যে সেদিন যদি আমি ভালো করে গেটটা বন্ধ করে আসতাম তাহলে কখনোই গুনভো আমার জীবন থেকে হারিয়ে যেত না আর গুনভোর এমন অবস্থা কখনোই হতো না।
আর পরে আমি এটা বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে হার্ট করতে চাওনি, আর এই কারণেই তুমি তখন কিমজুনের বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছিলে না। আর তারপর সোহো ওকে বলে যে অ্যাকচুয়ালি আমি তোমাকে আর গুনবো কাউকেই তো প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু আমি এখন তোমাকে প্রমিস করছি যে আজকের পর থেকে আমি সবসময় তোমার পাশে থাকবো আর তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। পরের দৃশ্যে আমরা দেখি সিয়ন কিমজুনের সঙ্গে জেলে দেখা করতে এসেছে, আর এখানে এসে ও কিমজুনকে বলতে লাগে শুনলাম তুমি নাকি অ্যাপেলিং করেছো যাতে তোমার শাস্তি কম হয়ে যায়। কিমজুন উত্তর দেয় হ্যাঁ আমি অ্যাপিল করেছি, আর তা না হলে আমি কি সারা জীবনই এই জেলের ভেতরে থেকে পৌঁছে মরবো। এতে সিয়ন ওকে বলে তুমি এত চেষ্টা করো না, কারণ আমি আমার পুরোপুরি দিয়ে চেষ্টা করবো যাতে তুমি কখনোই আর জেলের বাইরে না আসতে পারো। পরের দৃশ্যে আমরা এদের দুজনকে এখানে দেখতে পাই, আর এখানে সিয়ন সোয়নকে জিজ্ঞাসা করতে লাগে যে আমরা এখানে কি করছি। এর উত্তরে সোয়ন ওকে বলে এটা হচ্ছে একটা উইশিং ট্রি, আর এখানে তুমি যাই উইশ করবে না কেন সেটাই সত্যি হয়ে যাবে। এতে সিয়ন ওকে বলে আমার কোনো উইশ নেই, আর তখন সোয়ন ওকে জানায় যে তাহলে তোমার একটা উইশের কথা ভাবা উচিত, কারণ সবার লাইফেই একটা উইশের খুবই দরকার। তো ওর এমন সব কথা শুনে সিয়ন ওকে জিজ্ঞাসা করতে লাগে যে এটা কি তার মানে আমাদের ফেয়ারওয়েল। এর উত্তরে সোয়ন ওকে বলে যে হ্যাঁ এমনটাই ধরে রাখো, আর দেখবে তোমার লাইফেও এমন একদিন ঠিকই আসবে যেদিন তুমি কিনা পাস্টের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে তোমার জীবনটাকে নতুন করে অনুভব করবে। দেন আমাদের 6 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি সো ওর শাশুড়ি মাকে একটা স্কার্ফ পরিয়ে দিচ্ছে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে সোয়নের মায়ের মাঝের কিছুদিনের যে স্মৃতিটা হারিয়ে গিয়েছিল সেই স্মৃতিটা এখনো ফিরে আসেনি, কিন্তু ওর মা আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গিয়েছে এবং এখন উনি অনেক বেশি হ্যাপিও আছে। দেন আমরা সোকে ওর অফিসে দেখতে পাই, আর এখানে আমরা এটা জানতে পারি যে সো এখন ডাইরেক্টর হয়ে গিয়েছে। আর এদিকে তেহো আর সুজন একে অপরকে ডেট করছে, আর অন্যদিকে আমরা এটা দেখি যে ইউরি এখন ওর লাইফে আরও বেশি সাকসেসফুল হয়ে গিয়েছে। আর তারপর আমরা সোয়নকে একটা অনাথ আশ্রমে দেখতে পাই, আর এখানে ও সব বাচ্চাদের সঙ্গে খেলা করছিল, আর তারপর ও সেই সব বাচ্চাদের একটা রেস্টুরেন্টে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। আর এভাবে সোয়নের জীবন দিব্যি কেটে যাচ্ছে, আর এখানে আমরা এটাও দেখি যে ইউরি আর সোয়নের মধ্যে মিল হয়ে গিয়েছে। আর সর্বশেষে আমরা সিয়নকে দেখতে পাই ও লিফটে করে কোথাও একটা যাচ্ছিল, আর এখানে একজন আর্মি ওর সামনে মাথা ঘুরে পড়ে যায়। আর তারপর সিয়ন সেই আর্মিকে সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলে। আর তারপর সিয়ন লিফট থেকে বাইরে বেরিয়ে এসে একটা হোয়াইট কোট পরে, আর এখানে আমরা এটা জানতে পারি যে সিয়ন ওর মেডিকেলের পড়া শেষ করে এখন ডাক্তার হয়ে গিয়েছে, আর এখন ও ওর লাইফে অনেক বেশি হ্যাপিও রয়েছে। আর তারপর রাতের বেলা ও যখন ডিউটি শেষ করে বাড়ি ফিরে যাচ্ছিল তখন ও রাস্তায় সোয়নের একটা পোস্টার দেখতে পাই, আর ও জানতে পারে যে সোয়নের একটা নতুন বই পাবলিশ হয়েছে। দেন পরের দিন আমরা দেখি সোয়ন ওর বুক শোয়ের ইভেন্টে এসেছে, আর এখানে সবাই ওর নতুন বইয়ের সঙ্গে ওর অটোগ্রাফ নিচ্ছে। আর সিয়নও এখানে ওকে দেখতে আসে, কিন্তু ও ওর কাছে যায় না, আর দূর থেকেই ওকে মেসেজ করে বলে যে আমি এখন ঠিক আছি। আর এটা জানতে পেরে সোয়নেরও অনেক বেশি ভালো লাগে, আর তারপর সোয়ন এখান থেকে চলে যেতে লাগে। আর তখন সোয়ন বলতে লাগে মানুষের লাইফে দুঃখ কষ্ট আসে আবার চলেও যায়, আর সেই দুঃখ কষ্ট শেষ হয়ে যাওয়ার পর সৃষ্টি হয় একটা বিউটিফুল ওয়ার্ল্ড, যেটাই কিনা ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। আর এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর আমি এটাও জানি যে আমি এই লাস্ট এপিসোডটা দিতে অনেক বেশি লেট করলাম, কিন্তু সত্যি কথা বলতে এই ড্রামাটাই শেষ হয়ে যাচ্ছে দেখে আমার অনেক খারাপ লাগছিলো, আর এই কারণেই আমি দিতে একটু লেট করলাম। মানে লাস্ট এপিসোড আপলোড করে দিলে তো হয়ে গেল, আর সেই কারণেই আমার একটু লেট হয়ে গেল, আর তার জন্য আই এম রিয়েলি সরি।